আজকের গল্প প্রায়শ্চিত্ত। ল্যাপটপের কিবোর্ড আর মাউসের অবিরাম ক্লিক করার শব্দটাই এখন আরণ্যকের জীবনের ছন্দ। চারপাশে এসির ঠান্ডা বাতাস আর কফির কাপের ধোঁয়া ছাড়া তার ঘরটাতে আর কোনো প্রাণের স্পন্দন নেই। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটে চলা এক যান্ত্রিক জীবন। অফিসের লিফট থেকে নেমে যখন সে পার্কের লটের দিকে এগোচ্ছিল, মাথায় তখন পরদিন সকালের প্রেজেন্টেশনের চিন্তা। ঠিক সেই মুহূর্তে পার্কিংয়ের পাশে কফি শপটার সামনে কেউ একজন তার নাম ধরে ডাকল। আরণ্যক প্রথমে খেয়াল করেনি। আজকাল তার নিজের নামটা কেউ ধরে ডাকে না বললেই চলে। সবাই তাকে স্যার বা মিস্টার চক্রবর্তী বলেই চেনেন। দ্বিতীয়বার ডাকটা আসতেই সে থামল। সামনে তাকিয়ে দেখল এক মধ্যবয়সী নারী তাকে দেখে ম্লান হাসছেন। চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর পরনের সাদাসিধে শাড়িটা বলে দিচ্ছিল জীবন তার ওপর দিয়ে অনেক ঝড় বইয়ে দিয়েছে। আরণ্যক কয়েক সেকেন্ড সময় নিল চিনতে। তারপর হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে যাওয়ার মতো মনে পড়ল, এ তো মেঘলা দিদি, সেই 10 বছর আগের মেঘলা দিদি, যাকে ঘিরে আরণ্যকের জীবনের এক বিশাল অধ্যায় আবর্তিত হয়েছিল। আরণ্যক কিছুটা অপরাধ বোধ নিয়েই এগিয়ে গেল। মেঘলা দিদি, আপনি এখানে? দিদি হাসলেন। সেই হাসিতে যেন এক যুগ আগের হারানো সুর ফিরে এলো। আরণ্যক ব্যস্ততা দেখিয়ে বলল, খুব তাড়া আছে দিদি, পরে এক সময় কথা বলবো। মেঘলা দিদি আরণ্যকের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোর বয়স এখন কত হলো রে আরণ্যক? 25 ছুঁয়ে ফেলেছিস তো? আরণ্যক থমকে গেল। 25 সংখ্যাটা শোনার সাথে সাথেই তার বুকের ভেতরটা কেমন হাহা করে উঠল। সে ঘাড় নাড়ল। মেঘলা দিদি তখন বললেন, তবে তো বিমল দাদুর সেই শেষ চিঠিটা পড়ার অধিকার তুই অর্জন করেছিস। দাদু বলে গিয়েছিলেন 25 না হলে তুই এই সত্যের ভার বইতে পারবি না। আজ দাদুর হয়ে সেই বোঝাটা তোকে দেওয়ার সময় হয়েছে। দাদুর নামটা শোনার পর আরণ্যকের চারপাশের সমস্ত কোলাহল যেন স্তব্ধ হয়ে গেল। বিমলেন্দু চক্রবর্তী, আরণ্যকের দাদু, যার হাত ধরে সে পৃথিবী চিনতে শিখেছিল। দাদুর জীবনের শেষ 2 বছর আরণ্যক তার সাথে কথা বলেনি। এক অদ্ভুত অভিমানে নিজেকে সরিয়ে নিয়েছিল। আজ মেঘলা দিদির কথায় সেই পুরনো ক্ষতগুলো আবার টাটকা হয়ে উঠল। আরণ্যকের মনে পড়ল সেই সময়টার কথা, যখন জীবনটা ছিল নীল আকাশের মতো পরিষ্কার। কলকাতার এক ব্যস্ত ফ্ল্যাটে থেকেও আরণ্যকের মন পড়ে থাকতো দাদুর গ্রামে। দাদু যখন কলকাতায় আসতেন তখন ফ্ল্যাটের জানালা দিয়ে আসা রোদের আলোটাও যেন দাদুর গল্পের জাদুতে রঙিন হয়ে যেত। দাদু তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। দাদু বলতেন, শোন আরণ্যক, পৃথিবীটা বড় বিচিত্র। এখানে ভালো আর মন্দের মাঝে যে সরু সুতোটা আছে সেটাই হলো মানুষের চরিত্র। প্রতিদিন ভোরে দাদু তাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোতেন। সেই সময়টা ছিল আরণ্যকের প্রকৃত পাঠশালা। দাদু তাকে শেখাতেন কিভাবে বিপদের সময় সাহস হারানো চলবে না। দাদু ছিলেন একজন আদর্শবান শিক্ষক। তার ছাত্ররা তাকে ভয় পেত ঠিকই, কিন্তু তার ন্যায়ের ওপর সবার অটুট বিশ্বাস ছিল। সেই দাদুর সাথেই একদিন সকালে কথা হচ্ছিল মানুষের আবেগ নিয়ে। সেদিন ভোরে হাঁটতে হাঁটতে আরণ্যকের মনটা খুব ভারাক্রান্ত ছিল। আগের রাতে তার বাবা মায়ের মধ্যে প্রবল অশান্তি হয়েছিল। সে দেখেছিল কিভাবে ভালোবাসার মানুষগুলো মুহূর্তের মধ্যে একে অপরের শত্রু হয়ে ওঠে। দাদুকে সে জিজ্ঞেস করল, দাদু, যারা একে অপরকে ভালোবাসে তারা কেন একে অপরের প্রতি এতটা হিংস্র হয়ে ওঠে? দাদু থামলেন। রাস্তার ধারে একটা বেঞ্চে বসে আরণ্যককে পাশে বসালেন।
তারপর খুব শান্ত গলায় বললেন, দাদু ভাই, মানুষের মনের ভেতর 4টে রিপু সারাক্ষণ যুদ্ধ করে: রাগ, ভয়, লোভ আর মোহ। এর মধ্যে রাগ হলো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। রাগ যদি সঠিক নিয়ন্ত্রণে থাকে তবে তা সমাজ সংস্কারের কাজে লাগে, কিন্তু সেই রাগ যখন শাসনের বাইরে চলে যায় তখন তা মানুষকে পশুরূপ দেয়। আরণ্যক জিজ্ঞেস করল, তাহলে বুঝবো কি করে কখন রাগ করা উচিত আর কখন নয়? দাদু তখন দেবাদিদেব মহাদেবের উদাহরণ দিলেন। তিনি বললেন, মহাদেব যখন তার স্ত্রী সতীর অপমানের কথা জানলেন তখন তার রাগ ছিল ন্যায়ের পক্ষে। তিনি দক্ষের বিনাশ করেছিলেন, কিন্তু আবার সেই মহাদেবী যখন রাগের মাথায় নিজের ছেলে গণেশের মস্তক বিচ্ছিন্ন করেছিলেন তখন তা ছিল একটা চরম ভুল। পরে তাকে সেই ভুলের জন্য অনেক প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। মনে রাখিস আরণ্যক, 1 সেকেন্ডের ক্রোধ তোর সারা জীবনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কথা বলতে বলতে তারা তখন একটা নির্জন গলির মাথায় পৌঁছেছেন। সামনেই একটা উঁচু পাঁচিল। হঠাৎ দাদু থমকে দাঁড়ালেন। তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। সামনেই দেখা যাচ্ছিল মেঘলা দিদিকে। তখন মেঘলা দিদি অনেক ছোট, স্কুলের ইউনিফর্ম পরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন। দাদু ফিসফিস করে আরণ্যককে বললেন, আরণ্যক, আজ তোর পরীক্ষার দিন। ওই মেয়েটি বিপদে পড়েছে। তুই চুপচাপ 2টো বড় ইট হাতে নে, ওই পাঁচিলের ওপাশে গিয়ে লুকিয়ে থাক। আমি না ডাকলে খবরদার বেরোবি না। আরণ্যক কিছুই বুঝতে পারছিল না। সে দেখল 2টো যুবক বাইক নিয়ে মেঘলাকে উত্ত্যক্ত করছে। তারা মেঘলার পথ আটকে কুৎসিত মন্তব্য করছে। মেঘলা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ একটি ছেলে তার পকেট থেকে একটা কাচের বোতল বের করল। আরণ্যক দেখল বোতলটার ভেতরে একটা হলুদ রঙের তরল। দাদু তখন বাঘের মতো গর্জে উঠলেন। তিনি আরণ্যককে সামনে আসতে না দিয়ে নিজেই সবটা সামলানোর নাটক করলেন। আরণ্যককে নির্দেশ দিলেন মেঘলাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আসতে। পরদিন দাদু মেঘলার বাড়িতে গিয়ে বললেন যে তিনি ছেলে দুটোকে শুধু ভয় দেখিয়ে পুকুরের জলে চুবিয়ে শাস্তি দিয়েছেন। দাদু বলেছিলেন, অন্যায়কে শেষ করো মা, অন্যায়কারীকে নয়। দাদুর এই মহানুভবতায় আরণ্যক তাকে ভগবানের আসনে বসিয়েছিল। কিন্তু সেই দিনের পর থেকেই দাদু কেন যেন বদলে গেলেন। দাদু হয়ে গেলেন এক নিঃসঙ্গ দ্বীপের মতো। আজ মেঘলা দিদি সেই রহস্যের আড়াল সরালেন। মেঘলা দিদি তখন কাঁদতে শুরু করেছেন। তিনি আরণ্যকের হাতটা শক্ত করে ধরে বললেন, আরণ্যক, দাদু সেদিন আমাদের যা বলেছিলেন তা ছিল ডাহা মিথ্যে। দাদু শিক্ষক ছিলেন, আদর্শবাদী ছিলেন, কিন্তু সেদিন তিনি নিজের রাগকে সামলাতে পারেননি। দাদু ওই অ্যাসিডের বোতলটা কেড়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর তিনি ওই অ্যাসিডটা সেই ছেলে দুটোর হাতের ওপর ঢেলে দিয়েছিলেন। আরণ্যক পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তার আদর্শবাদী দাদু এমন এক জঘন্য কাজ করেছেন। মেঘলা দিদি বলতে থাকলেন। ছেলে দুটোর হাতের হাড় পর্যন্ত গলে গিয়েছিল আরণ্যক। ওরা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দাদু সারা জীবন সেই অনুশোচনার আগুনে পুড়েছেন। তিনি লুকিয়ে ওদের বাড়িতে সাহায্য পাঠাতেন, কিন্তু নিজের বিবেকের কাছে তিনি আজীবন অপরাধী হয়েই থেকেছেন। আর সেই অপরাধবোধই তোকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তিনি তো সরল চোখের দিকে তাকাতে পারতেন না। মেঘলা দিদি চলে যাওয়ার পর আরণ্যক অনেকক্ষণ সেই ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশে সাজানো পৃথিবীটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে বুঝতে পারল কেন দাদু শেষ 2 বছর অতটা বিষণ্ণ থাকতেন। আরণ্যক সেদিন দাদুকে ভুল বুঝেছিল। সে তার দামি গাড়িতে না উঠে বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করল। তার মনে পড়ল দাদুর সেই শেষ ইচ্ছা,
দাদু চেয়েছিলেন আরণ্যক যেন তাকে ক্ষমা করে। আরণ্যক আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, দাদু, আমি তোমাকে ঘৃণা করতে পারছি না। তোমার ওই এক মুহূর্তের ভুলের চেয়ে তোমার 10 বছরের দহনটা অনেক বেশি সত্য ছিল। তোমার অপরাধ তোমাকে ছোট করেনি, বরং তোমার এই অনুশোচনা তোমাকে